যখন বাংলাদেশে নতুন একটি সরকার দায়িত্ব নিল, এটা বাংলাদেশ নতুন এই সরকারের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে? আমি একটু রাহিদ এজাজ আপনার কাছে শুনে, পাশাপাশি আপনার কাছে কি মনে হয় যে ডলারের আধিপত্য যেটা আছে সেটা কি ভেঙে পড়ার কোনো আশঙ্কা বা সম্ভাবনা যায় বলে আপনি দেখছেন কিনা? দেখুন, একটু আগেই বলছিলাম আপনার কথার সূত্র ধরে এটা নিয়ে, এবং যেটা বলা হচ্ছে ওই হরমুজ প্রণালী যে ব্লকেট করে দিয়ে যেটা শুরু হলো এবং যুদ্ধটা যে ছড়িয়ে দেওয়া হলো, আপনি এখন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না সেটা তো অন্য কথা, কিন্তু আমরা জানি এই ডাইমেনশনে কোনো কিছু ঘটবে কেউ হয়তো আশা করেনি, আমরা চাইনি, আমাদের কাঙ্ক্ষিত ছিল না। এখন আপনি যখন হরমুজ প্রণালী আটকে দিচ্ছেন, এবং আমি একটা ম্যাপ দেখছিলাম আল জাজিরার বোধহয় একটা ভিডিওতে, যে গত 96 ঘন্টা যেটা উনি বলছিলেন যে ইরানের উপর ইসরায়েল ইউএস এর হামলা রিটালিয়েশন যেভাবে হয়েছে, পাল্টা প্রত্যাঘাত হচ্ছে, এবং আপনি ডিফেন্স ফোর্সের কথা উনি খুব ভালোভাবে ব্যাখ্যা করলেন। আমি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের হিসাবটা দেখছিলাম, 15 বা 16, এখন 15-16 হলো একদম আকাশ পাতাল। ইরানের যদি আমরা বলি ড্রোন মিসাইল এখানে আছে এবং ট্রুপস আছে গ্রাউন্ডে, তো এখন যুদ্ধ বলি সংঘাত বলি সেটা তো আকাশে হচ্ছে, গ্রাউন্ডে তারা করবে না। তো আবার আপনার গ্রাউন্ডে না করে অন্যান্য পক্ষগুলো হুতি যুক্ত হয়ে গেছে, তারপর হামাস, আপনি যেভাবে বলেন না কেন এই হামাসকে আপনি নির্মূল করতে পারবেন না, সেও এখানে যুক্ত হয়ে যাবে। তো আলটিমেটলি যেটা আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশের হতাহতের কথা, সেটা তো আমাদের কর্মীদের ক্ষেত্রে হয়েছিল, এবং আমি মনে করি ইনিশিয়ালি অলরেডি সেটা আজকের ঘোষণার মধ্যে পরিষ্কার, ব্যক্তিগত যানবাহন ব্যবহার না করা, জ্বালানি তেল ব্যবহার করে কিছুটা মার্চের পরে কি হবে আমরা জানি না। আপনার নিশ্চয়ই আমাদের মনে আছে শুরুতেই যখন যুদ্ধটা সংঘাতটা শুরু হলো, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেদিন একটা সমন্বয় সভা হয়েছিল যে অ্যাসেস করা ইনিশিয়ালি আমাদের ধাক্কাটা কোথায় লাগতে পারে। তো এই আলোচনা হচ্ছিল যে জ্বালানি তেলের যে মজুদ তাতে করে অন্তত মাস 2 হবে না, আমরা চীন থেকে আনি, যেটা জানি কন্ট্রাক্টরের মাধ্যমে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে আনি, এটা হচ্ছে জ্বালানি তেল। কিন্তু গ্যাসের বড় এবং প্রধান অংশটা আসে কিন্তু কাতার থেকে। গতকাল এবং পরশু কাতারে কথা বলে যেটা জেনেছি, সেখানে সাইরেনগুলো অফ করে দেওয়া হয়েছে অলরেডি। কাতার একটা সর্ট অফ, দেশটা এমন মূলত ছোট দেশ, সিটি কেন্দ্রিক সব কিছু, তাদের গ্যাস জেনারেটের যত অ্যাক্টিভিটিস আছে সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কাতারে যদি এটা কন্টিনিউ করতে থাকে, এটা অবভিয়াসলি কোনো সন্দেহ নেই যে আমাদের গ্যাসের উপর একটা চাপ তৈরি হবে, এবং জ্বালানিতে যে মজুদের কথা বলছি সেটা নিয়ে খুব আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এখানে আমাদের কিছু করার নেই, কিন্তু মার্কেটের ভলাটিলিটির ইম্প্যাক্টটা আমার উপর পড়বে। তো আলটিমেটলি সরকার 12 তারিখ গত মাসের 12 তারিখ নির্বাচনের মধ্যে দিয়ে প্রথম ক্ষমতায় এলো। এসেই আপনি ধরেন যেই ইন্টারনাল অনেক কিছু সেটেল ডাউন করা, সেটা 15 বছরের ফ্যাসিবাদী সরকার বলেন, এরপর বলা হয়ে থাকে 18 মাসের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ভঙ্গুর একটা অর্থনীতি, প্রাতিষ্ঠানিকভাবে অনেক দুর্বলতা, সংকট আছে। এইটা দেখতে না দেখতেই ধরেন ইরানে যে সংকটটা তৈরি হলো, যে যুদ্ধটা তৈরি হলো, এটা একটা বিরাট চাপ তৈরি করবে। কারণ আমরা যে ইন্ডিকেটরগুলো এখন দেখছি, এটা এক ধরনের প্রোটেক্টেড ওয়ার বা ক্রাইসিসের দিকে যাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ তারা যখন, উনি যেটা বলছেন, স্টেট অফ হরমুজকে যখন টার্গেট করে ফেলেছে, এটা 1-2 দিন করার জন্য তারা করেনি, কারণ ইরানকেও তো টিকে থাকতে হবে, এবং গত জুনের পর সে তার স্ট্র্যাটেজি অন্যভাবে সাজাচ্ছে। তো সেটা করতে না করতেই ধরেন 7 মাসের মাথায় এটা ঘটে গেল। তো এই যে সংকটটা তৈরি হলো, সংকটটা দীর্ঘায়িত যে হবে তার নানান রকম ইঙ্গিত আছে, এবং এই সংকট দীর্ঘায়িত হওয়া মানে আমাদের জন্য একটা চাপ তৈরি হওয়া, একটা চাপ। এবং এর পাশাপাশি আপনি যেটা বলছেন যে জ্বালানির সংকটের পাশাপাশি আমাদের রেমিটেন্সের কথা ভাবতে হবে, এবং যারা আমাদের শ্রমিক ওখানে আছেন তাদের কি হবে, যেসব শ্রমিকের যাওয়ার কথা ইতিমধ্যে যারা বাড়িঘর বিক্রি করে দিয়েছে, যাওয়ার জন্য প্রস্তুত অপেক্ষা করছে, তাদের কি হবে সেই বিষয়গুলো? আমি একটু করে এটা বলি, রেমিটেন্সটা মানে ইমিডিয়েটলি সেটা হবে না, কিন্তু একটা ধাক্কা লেগে গেছে। আমি যদি ভুল না করি, সদরের ফ্লাইট কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এই 96 ঘন্টায়। এবং আমাদের যে ওভারসিজ জব মার্কেট, তার বড় অংশটাই হচ্ছে জিসিসি 6টা দেশে, প্লাস মাইনাস। কালকে একটা লেখা আমি লিখেছিলাম, বোধহয় 45 লাখের মতো, সৌদিতে সবচেয়ে বেশি। তো এই 45 লাখ লোককে তো আপনি রিলোকেট করতে পারবেন না, সেই লোকগুলো ওখানে আছে। এই যে হতাহতের দুঃখজনক ঘটনা, ইউএস বাংলা স্পেশাল ফ্লাইটে তাদেরকে আনার একটা
হচ্ছে, উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, আপনি সেটা কতটা নিশ্চয়ই দেখি সম্ভব আমরা হবে? কোভিডের কথাটা মনে করুন, তখন কেউ কিন্তু রিলোকেট হতে চায় না, কারণ রিলোকেট হয়ে আবার যে সে ফিরে যাবে পুরনো জবে যাবে, এই তার জীবনের এই ঝুঁকিটা certainty যদি সে থাকে না। বুঝতে পারে, এখন শ্রমিকরা যারা প্রশ্ন আছেন হচ্ছে ওই আমাদের যে ওয়ার্কাররা আছে তাদের রেমিটেন্স পাঠানো ব্যাংক চালু বা অ্যাপ চালু থাকলে সেটা না হয়ে ঘটলো, কিন্তু নতুন করে কিন্তু আর কোনো এমপ্লয়মেন্ট হবে না। বড় ধাক্কাটা এটা যেমন দেড়শো ফ্লাইটের জন্য এখন যারা আছে তারা যেতে পারছেন না, এটা একটা ইস্যু আছে। ভিসা একটা ইস্যু, মাত্র একটা দেশ কাতার, তারা বলেছে 1 মাসের জন্য এক্সটেন্ড করেছে এন্ট্রি ভিসা। তো সেই জায়গাতে আমি রেমিটেন্সের চাইতে বড় দেখি কি আমাদের জব মার্কেটটা একটা ধাক্কা লেগে গেল, কারণ এটাই তো আমাদের বড় বাজার ছিল। তো একদিকে জ্বালানিটা বড় করে আসবে, এবং জ্বালানি হওয়া মানে শুধু জ্বালানি না, জ্বালানির উপর নির্ভর করে পণ্য, শিল্প উৎপাদন সবটাতেই পড়বে। আজ আমি যদি ভুল না করি, সন্ধ্যায় একটা খবর দেখছিলাম, ব্যবসায়ীরা ইতিমধ্যে তাদের আশঙ্কার কথা বলছেন। আপনি বলছিলেন যে নতুন সরকার ক্ষমতা নিয়েছে, গত 18 মাসে বিদেশি বিনিয়োগ তো হয়নি, দেশি বিনিয়োগের চিত্র খুব একটা সুখকর নয়।